হলো হামাস সাফার বিরাট আলোচিত রচনা, এ নিয়ে অনেক পক্ষ বিপক্ষ আছে, এইটা বলবো না। মানে আমি শুধু আপনার বলতে চাই যে আপনি যদি ডিটেইল পড়েন, সময় নিয়ে পড়েন, 20 বছর পরে হলো আপনার জীবনে আপনি হেল্প করবে। হামাস সাফা বলতেছে বাঙালি মুসলমানের মন লেখার পরে আপনার এটার গল্প তো জানেন সে কেন লিখলো। তো এর বিপক্ষে অনেক রচনা পত্র পত্রিকা আসতে শুরু করলো, অনেকে লিখতে শুরু করলো। মজার ব্যাপার হলো হামাস সাফা বিরাট ভূমিকার মধ্যে এক জায়গায় লিখলো যে আপনারা জানেন উনি মোটামুটি যারা কলাম পড়তেন, আমরা ওনার বেশ মানে ভক্ত ছিলাম, ইবনে গোলাম সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, মারা গেছেন কয়েক বছর হলো। বাংলাদেশের প্রবীণ বুদ্ধিজীবীদের মধ্যে অত্যন্ত একজন বড় বুদ্ধিজীবী ইবনে গোলাম সালাম। সামনে আসতে দেওয়া হয়নি। আহমদ সফা বলতেছে যে আমার বিরুদ্ধে যারা লিখতেছে বাঙালি মুসলমানের মন নিয়ে, এর মধ্যে যা লেখে সবই অখাদ্য। আমাদের সবাই ডিস্টার্ব করতে চায়। এমনও হয়েছে যে আমার বাসার দরজা দিয়ে প্রতিদিন এটার বিরুদ্ধে যা লেখা আসে সেটা দিয়ে যায়, যাতে আমি আরো চেতি। শব্দ কি চেতি, আমি দাঁত দিয়ে রাখছি, যে বলতেছি না, শব্দটা হলো যাতে আমি আরো চেতি। তো এরপরে আমি এই সবগুলোর একসাথে করে জ্বালাই দিতাম। বলতে 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 উনি বলতেছে তবে হ্যাঁ, যত বিপরীতে লেখা লেখছেন মধ্যে একটা লেখার আমি গুরুত্ব দিয়ে পড়ছি বা মনে হয়েছে এই লেখাটা গ্রাউন্ড আছে, সেটি ইবনে গোলাম সামাদের সেই লেখাটা। মানে খেয়াল করি যে আহমদ সাফা অ্যাকনলেজ করতেছেন তার বাঙালি মুসলমানের এন্টিথিসিস হিসেবে যেগুলো লেখা হয়েছে এগুলোর এক একটা অন্তত ইবনে এতবার হইল না, বারবার ডিস্টার্ব হয়, শব্দ হয়। এখন ক্লোজ করে দাও যে ইবনে গোলাম সামাদের লেখাটা হলো তার কাছে মনে হয়েছে যে এটা অন্তত সমালোচনার জায়গা আছে। ফ্যাক্ট ইজ এইটা আমি পড়ছি তখন মনে হয় অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, ভূমিকাটার এই জায়গাটা। এরপর বহুদিন ধরে খুঁজতেছি তাহলে ইবনে গোলাম সামাদ কি লিখছিল। এইটা হলো একজন পাঠকের কাজ যে এইখান থেকে আপনি ধরে নিয়ে আসবেন যে আপনি যে থিসিসটা পড়তেছেন তার এন্টিথিসিস মার্কেটে কি আছে সেটা আপনার পড়তে হবে, এরপরে সিদ্ধান্তে আসতে হবে। ইবনে গোলাম সামাদের সব খুঁজি পাই না। এখন 25, 24, 23-এর শুরুর দিকে এক বড় ভাইয়ের কল্যাণে সেই লেখাটা পাইলাম যে বাঙালি মুসলমানের মন নিয়ে ইবনে গোলাম সামাদের লেখা কোনটা ছিল, যেটা আহমদ সাফা নিজেও অ্যাকনলেজ করছিলেন। সুতরাং এবার আবার আপনি দুইটার ফালায় পড়েন। এই প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট। আমি আপনারা এটা যদি বোঝেন যে আজকে আপনাদেরকে সব ইতিহাস বলে ফেলবো, আমি কি নিজেই সব ইতিহাস জানি না, এটা তো একটা আজাই লেখা আছে। আমি আপনার হেল্প করতে পারি যে আমি সমাজের রাস্তা থেকে যতক্ষণ হেঁটে যাই আমরা অনেক কিছু দেখি। একটা ব্যাপার খালি খেয়াল করেন, ধরেন আমরা আজকে এই প্রোগ্রামটা এখানে আছে, এই প্রোগ্রামটা আগামী 1 ঘন্টার মধ্যে 10 জন লোক এখান থেকে হেঁটে গেল। তো হেঁটে যাওয়ার মধ্যে 10 জন লোক 5 মিনিট করে আমাদের বক্তব্য শুনে গেল বা আলোচনা শুনে গেল। এরা একবার 10 বছর পর হিস্ট্রি বলতে শুরু করলো। খেয়াল করে এই 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু অনেক ধরনের কথা বলবো। 10 জন মানুষ একই টাইমে 5 মিনিট করে শুনে গেছে। সুতরাং 10 জনের দেখা কিন্তু ভিন্ন, শোনাও কিন্তু ভিন্ন, গল্প কিন্তু ভিন্ন। এই 10 জনের মধ্যে 9 জনের গল্প না জেনে একজন যেটা আমরা বলতে চাই নাই এক্সাম্পল হিসেবে বলতেছিলাম সেইটাকে যদি সে 10 বছর পরে হিস্ট্রি হিসেবে তৈরি করে, আমাদের কাজ হলো এই গল্প আরো কি দেখছে বা শুনছে সবাই এক জায়গায় আনা, তারপর গল্পে ধরা যায় আসলে গল্পে কি হয়েছিল। এই থেকে বললাম এই জন্য যে গত 200 বছরের রাজনীতি, রাষ্ট্র, সমাজ এই জিনিসটার বুঝতে হলে আমাদের যেটা করতে হবে, একই এলাকা এখানে একজন মানুষ বড় হয় না, অনেকে। আমি একজন মানুষের গল্প জানবো, তার বন্ধু বান্ধব সারাউন্ডিং এর কাছ থেকে ওই গল্পটা রিপিটেডলি শুনতে থাকবো, আমি ভিন্ন ভিন্ন উপাদান পাবো। আমাদের একটা প্রাথমিক পাঠের সমস্যা হলো আমরা যে কোনো একটা বই পড়ে ওইটার প্রতি এত ফ্যাসিনেটেড থাকি যে আমরা সিদ্ধান্তে চলে যাই। দুইটা কাজ আপনি নিয়ত করেন, 2025-এর ডিসেম্বরের আগে আপনি যা করবেন কোনো সিদ্ধান্তে আসবেন না। এগুলো আপনি রান্না করতেছেন না, ইউ আর নট কুকিং, মানে আপনি জাস্ট ইনগ্রেডিয়েন্ট কালেকশন করতেছেন। আপনি কোন মশলা সংগ্রহে আছেন আগামী 1 বছর, এটা দীর্ঘচান না, বাট আপাতত 1 বছরের জন্য বলি। আগামী 1 বছর আমাদের কাজ এই উপমহাদেশের গত 200 বছরের রাজনীতি, সমাজ যত কিছু আছে এর মশলা যেখানে যাবে সংগ্রহ করে ফেলবো। রান্নার সময় ইম্পর্টেন্ট হলো আমি দারচিনি দিব, এলাচ দিব, মরিচ দিব না কি দিব, কতটুকু দিব। কিন্তু আপনি এখনই একটা নিয়ে রান্না চড়াই দিলেন, রান্না উঠিয়ে দেখলেন এর চেয়েও ভালো উপাদান তো আপনার ছিল, তারপর আগের রান্না তো বাদ। এত অপচয় করা যাবে না, আমাদের জীবনের সময় কম। এমনিতে হাসিনা আমাদের লাইফের গুরুত্বপূর্ণ সময় ধ্বংস করে ফেলছে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে, সুতরাং এত আজাইর সময় আমাদের নাই। তো প্রথম কথা হলো আমি যারা ভালোবাসি তার বই পড়ার সময় আমি তাদের চ্যালেঞ্জ, মানে ভাই বইয়ের সাথে
পৃষ্ঠার সাথে নিজের একটা ইন্টারেকশন তৈরি করতে হয়, একটা পাঠ শেষে নিজের বোঝাপড়া তৈরি করতে হয়। আমি যদি আমার লেখকের সাথে নিজের কিছু মোকাবেলা তৈরি না হয়, বোঝাপড়া তৈরি না হয়, তাহলে আসলে কোনো দাম নাই। তাহলে হুমায়ুন আহমেদ পড়া ভালো। ইভেন আমাদের এই বুক লিস্টে হুমায়ুন আহমেদ কিন্তু আছে। হুমায়ুন আহমেদের যারা আমরা বলি হুমায়ুন আহমেদের যেই কারণে ইগনোর করা হয় ওই জায়গা থেকে আমরা খালি সম্মান করি, বাকি জায়গা থেকে না, এটা আমরা বলবো। তো আমার এক্সপেরিমেন্ট যেটা সেটা আপনাদেরকে বলি। আমি গত 5-6 বছর ধরে আমার এমনিতে ইতিহাসের প্রতি আমার মানে ঝোঁকটা মনে করেন, ইতিহাসটা আমি রাজনৈতিক পর্যায়ে, ইভেন আমি সাহিত্যের অত্যন্ত খুবই মানে ভালো পাঠক বলতে পারি, কিন্তু সাহিত্যের আমি পড়ি রাজনীতির ভাষায়। সাহিত্যের সবাই যে সুখটা নেওয়ার জন্য পড়ে, ইভেন কবিতার ছন্দ, তার মধ্যে আমি রাজনীতি বুঝবার চেষ্টা করি, এই শব্দটাই কেন। ইভেন আমার পড়া বই যদি কেউ খেয়াল করে তাহলে দেখবেন যে ছোট ছোট শব্দ আমি কিভাবে মার্ক করি, যে এইখানে এই শব্দটাই। এটার একটা বড় কারণ হলো যে আপনি ওই শব্দটা দিয়ে ওই সময় রাজনীতিতে ধরতে পারবেন, ওই সময় সমাজকে ধরতে পারবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু এবার একটা আপনাদেরকে বলি, গত 4-5 বছর ধরে আমি নিজেই নিজের জন্য ইতিহাসের যতগুলো জনরা আছে পড়বার, এর মধ্যে আমার সব থেকে পছন্দের জনরা হলো আত্মজীবনী। আত্মজীবনীটা এই জন্য গুরুত্বপূর্ণ, দেখেন শুধু ইতিহাস যখন কেউ বই হিসেবে পড়ে এটা অত্যন্ত বোরিং, মনোটোনাস। কিন্তু একজন মানুষ যখন তার নিজের জীবনের গল্প বলতেছে, আপনার একবারও মনে হবে না আপনি বই পড়তেছেন, আপনার মনে হবে একজন বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ, তার সাথে আপনি হাঁটতেছেন, তিনি আপনার লম্বা সময় ধরে তার জীবনের এলোমেলো গল্প বলতেছেন। তা এরকম যদি কোনো ইন্টারেস্টিং ফিগার হয়, তার সাথে আপনি সারাদিন কাটাই দিলেও কিন্তু আপনার মনে হয় না যে আপনি বই পড়তেছেন। তখন হুমায়ুন আহমেদের কেউ যদি সম্ভব হয়, তখন হুমায়ুন আহমেদ সারাদিন গল্প করলে তো সেখান থেকে মিস করতে চায় না। তো আপনি যেই ক্যারেক্টারগুলোকে পছন্দ করেন বা যাদেরকে সিগনিফিকেন্ট মনে করেন, তারা যখন আপনার সাথে গল্প করে জীবনে, এটাই তো আত্মজীবনী। তা আমি গত 4-5 বছর ধরে যে আত্মজীবনীগুলো আমি নিজে পড়ছি, আবার মনে হয়েছে আমি পড়তে পারি না, পড়া দরকার, এইগুলো আমি আমার ডায়েরিতে একটু ফাঁকে বলে রাখি যে আমি ওই সিলেক্টিভ রিডার হওয়ার কারণে বই পাইনি, পড়ে ফেলি না। যেমন ধরেন 1 বছর পরে আমি কি কি বই পড়বো এটা আমার ডায়েরিতে লেখা আছে, মানে এটা একটা রিডিং লিস্ট আছে, আমি এই পারপাসে এই বইগুলো পড়ে শেষ করতে চাই। তো সব মিলিয়ে গত 3 দিন ধরে যে ইতিহাসের কি বই তৈরি করবো, এরপরে আমার সেই ডায়েরিটা বের করলাম। ডায়েরিটা বের করে আমি মনে হয় রায়হানকে না জুবা আজকে নাই, ওর সাথে সাথে ছবি পাঠালাম যেগুলো কম্পোজ করো। তো ওইখানে অলমোস্ট 70টার মতো আত্মজীবনী, যেটা আমার মনে হয়েছে বিভিন্ন ভাবে বেছে 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 আমি অনেকগুলো পড়ে ফেলছি, অর্ধেক পড়ছি, বাকিটা মনে হয়েছে পড়া দরকার। সেইটার সাথে আরো কিছু সময় দিয়ে গতকালকে আমি আপাতত ইতিহাস পাঠের প্রথম পর্যায় হিসেবে 90টা আত্মজীবনী আমরা এখানে একটা লিস্ট করছি। 90টা আত্মজীবনী। এই আত্মজীবনীর শেষের 5টা ছাড়া বাকি সবগুলোই বঙ্গ, বাংলাদেশ মানে উপমহাদেশ এইখানটাকে কেন্দ্র করে। সুতরাং আত্মজীবনীগুলো আমরা সাজিয়েছি হলো অক্ষরক্রম অনুযায়ী, ব্যক্তির সিগনিফিকেন্স অনুযায়ী না। আপনাদের হাতে আমরা দিয়ে দিচ্ছি, 5 মিনিট আপনার সময় নিয়ে এখানে শুধু বইয়ের নামগুলো আর লেখকের নাম দেখবেন, এরপর আপনাদের সাথে আমরা মূল আলাপে যাব। প্লিজ দিয়ে দাও তোমার দুই পাশে দুইজন থেকে দিয়ে কিনা যে এখানে। ওকে, আসেন আমরা যেটা করব এবার প্ল্যানটা হলো আমরা ইতিহাসটা আসলে গল্পচ্ছলেই প্রথমত জানতে চাই। যেহেতু আমরা ইতিহাসের একাডেমিক স্টুডেন্ট না, গল্পচ্ছলে জানতে চাই। এর মানে আমরা কিন্তু এটা ঘোষণা করেছি যে এই বছরটা আমাদের মশলা সংগ্রহের বছর। সুতরাং আপনারা যে গালি দেয়, আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় যে বইয়ের মাধ্যমে, সেইটা আপনি না জানলে, আপনি সেই মশলাটা না জানলে আপনি এটা ধরবেন কিভাবে? মুশকিল হলো আমাদের বোঝাপড়ার ইসের কম থাকার কারণে আমরা যেটা পড়ি, মানে ওইটা হলো একজন খুব মজা করে বলছিল যে বাংলাদেশের লেখকরা সারা জীবনে বই পড়ে 3টা, সে প্রচুর লেখে, পড়ার সময় পায় না। তো কোনটা যে প্রথম 2টা 2 লেখকের, তৃতীয়টা তার নিজের লেখা। মানে যে সে এত বেশি লেখে যে প্রথম 2টা শুধু 2 পাঠকের, 2টা বই পড়েই সে তৃতীয় নিজে লেখক হয়ে গেছে। এরপর আর তার পরের মতো সময় নাই। আসেন একটু খেয়াল করবেন, যেমন অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বলি, এই লিস্টের মধ্যে কোনো বায়াসনেস নাই। গত 200 বছরের সমাজ রাজনৈতিক বাস্তবতার মধ্যে যারাই লিখছে, যেগুলোকে অন্তত আমাদের তরফে গুরুত্বপূর্ণ মনে করছে, আপনারা গালি দিয়েও লিখছে, সেই গালিটা তো আপনারা জানতে হবে কে কোন ভাষা আপনারা গালি দিল। ধরেন এইটার ফ্রেমিং করতে পারার স্কিল কয়জন মানুষ আছে? গতকালকে আপনারা সবাই মিলে ধরতে পারেন নাই, গতকালকের আগের দিন সংস্কার কমিশন
ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন জমা দিল, তো আমাদের ওই ভবনের পিছনে তো অনেকদিন আগে থেকে ওটা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, রাইট? তার মানে তো ওটা ইসলামী খেলাফতের মজলিস না, বাংলাদেশের সিম্বল হিসেবে ওটা আছে, আওয়ামী লীগের আমলেও আছে। তো ঠিক রিয়েল ছবিটা অন্যান্য ম্যাক্সিমাম দৈনিকে ছাপাইতে পারলো। প্রথম আলো কি করলো, ব্যাকগ্রাউন্ড ওইরকম করে তারপরে তার দিতে হইলো, কারণ এটা সে নিতে পারতেছে না। মজার ব্যাপার হলো গতকালকে আলোচনাটা অন্যদিকে যাবে, এই জন্য তুলি নেই। প্রথম আলোকে এইটা গতকালকে সব থেকে সিগনিফিকেন্ট জায়গায় পড়ছে বিধায় সবার চোখে পড়ছে। 1 মাস আগে আমাদের সাথে এরকম একটা করছে, এটা শুধু আমরা জানি, অনেকে খেয়াল করে না। আপনাদেরকে বলি, আমরা 1 মাস আগে ইন্ডিয়ান এম্বাসিতে ওই স্মারকলিপি জমা দিতে গেছিলাম, ওটা মনে আছে কিনা অনেকেরই, গুলশানে। তো এবং ওইটা অত্যন্ত ফ্রুটফুল প্রোগ্রাম ছিল আমাদের। 3 দিন পরে প্রথম আলোতে একটা কলাম আসলো ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে, কি যেন একটা বড় একটা কলাম। সেই কলামের মধ্যে ওদের উপসম্পাদকীয়তে ইনকিলাব মঞ্চের সেই র্যালির ছবিটা আছে, যে আমরা সেই র্যালি নিয়ে যাচ্ছি। হাইছেন না, মজার ব্যাপার হলো আমিও দেখলাম আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়ার পর মাত্র 2 থেকে 3টে ছেলে জিনিসটা ধরতে পারলো, সবাই খুব। এর মানে ব্যাপারটা এমন যে প্রথম আলো এবার আমাদেরকে কভারেজ না দেওয়ার উপায় নাই। প্রথম আলো কভারেজ দিচ্ছে, মানে আমাদের এবার একটা জাতি আমরা উঠছি, আল্লাহ চাই। হ্যাঁ, সবাই খুব। কিন্তু 2 থেকে 3টে ছেলে দেখলাম জিনিসটা ধরছে। কি করলো তারা, পুরো প্রোগ্রামের ব্যানারের নিচে যেখানে ইনকিলাব মঞ্চ সেটি কাট করে দিয়ে দিচ্ছে। প্রোগ্রামটা যে ইনকিলাব মঞ্চের সেটি ব্যানার তারা কাট করছে। নাম্বার 3, তারা জানে না যে এই র্যালিটা নিয়ে ইনকিলাব মঞ্চ যাচ্ছে। নিচে এসে লিখছে ব্যাখ্যায় যে যাচ্ছে শিক্ষার্থীরা, যে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে যাচ্ছে শিক্ষার্থীরা। এইটা কেন বললাম, আমাদের বাইরেও কিন্তু খুব আনন্দিত হইলো যে প্রথম আলো তারা এই জিনিসটা ছাপছে নাকি তারা নাই করে দিল। তার ব্যানারের মানে ব্যানার ইচ্ছা করে নিচে ইনকিলাব মঞ্চের টুকুনি কাটা। তো আপনি যদি এই মশলাগুলো ধরতে না জানেন, আপনি তো কাজ করতে পারবেন না। আসেন তাহলে এবার আমরা কি করতে চাই, এই আজকে ফটোকপিটা যেখানে থেকে আসতে ভালো আসে না, দুঃখিত যে একটা ভালো কপি দিয়ে গেল না। এইটা সুন্দর ইমেজ কপি করে আপনাদের সবাইকে দিব, পিডিএফ। নাম্বার 1, আমাদের প্ল্যান হলো এই 90টা আত্মজীবনের মধ্যে অন্তত খুব কষ্ট করে হলো এই বছরে 50টা আত্মজীবনী আমরা ইনশাআল্লাহ সবাই। আপনারা জানেন কিনা, এই কার্যক্রমের জন্য যাতে আমাদের ব্যাহত না হয়, আমরা ঠিক ভিন্ন একটা ফেসবুক গ্রুপ খুলেছি ইতিমধ্যে। আমরা নাম দিয়েছি ইনকিলাব স্কুল। আপনাদেরকে ফাঁকে বলে রাখি, ইনকিলাব মঞ্চের যে ভাইবেরা কাজ করেন, অবশ্যই এটা যাবেন। তুমি জুমা কিনে আয়োজন করবা 1 ঘন্টার একটা সেশন, যে ছন্দ প্রকরণ, শব্দ কিভাবে, শব্দের যে রাজনীতি। যেমন এটা দেখলাম আমি, আপনাদের একটু ফাঁকে বলি, আপনারা সবাই একটু একদম ইনকিলাব স্কুলের উপরের লাইনটা পড়েন তো, কি লেখা? ইনকিলাব মঞ্চের চিন্তায়োজন। চিন্তায়োজন নামে কোনো শব্দ আছে না। এর মানে এই বাড়াইতে পারানোর স্ট্রেংথ দরকার। আমাদের যে চিন্তা কেন্দ্রিক আয়োজন, এইটা হলো চিন্তায়োজন। আসেন ইনকিলাব স্কুল। তা আমাদের বোনরা অনেকে বলতেছিল যে ইনকিলাব বক্তব্য মাকতাব দিলে, আপনি এখনো এনটিভি টক শোতে কিও ব্যাখ্যা দিতে হয় বাংলাদেশের মতো জায়গায় ইনকিলাব নামক আরবি উর্দু শব্দ থেকে কেন সংগঠন করলাম। যদিও আমি তারটাকে ব্যাখ্যা দিছি যে ইনকিলাব আরবি শব্দ নয়, উর্দু শব্দ নয়, এটা কি শব্দ? বাংলা শব্দ। এই শব্দের রাজনীতি নিয়ে ভিন্ন একদিন বলবো যে শব্দের ক্লাসিফিকেশন কিরকম। ব্যাপার হলো পরের এক ছোট আপনি খেয়াল করেন, স্কুল বানানটা দেখছেন, প্রচলিত স্কুল না। দ্বিতীয়ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজীবন যেরকম স্কুল লিখতেন, এই তালব্য পয়রশূল সেটাও না। মানে আপনারা এই প্রত্যেকটার মধ্যে যে রাজনীতির পলিটিক্যাল কনসাসনেস আছে, এটা ধরতে পারতে হবে আস্তে আস্তে। আপনারা যতক্ষণই বারবার ইনকিলাব উর্দু আরবি ফার্সি বলে চেতায়, যখনই আপনি বলতেছেন ইনকিলাব দিয়ে স্কুলে জাম্প করছেন, তখন সেই রাজনীতি নাই হয়ে যায়। আপনি আরবি পড়ে ইংলিশে চলে গেছেন, আর আপনি যেই বক্তব্যে থাকবেন আপনি তো পাকিস্তানি হয়ে যাবেন, আপনি তো ইরানি হয়ে যাবেন। মানে বুঝতে পেরেছেন কি না? আপনি যখনই এদিকে ইনকিলাব, আপনি জাম্প করছেন সরাসরি কোথায়? স্কুলে। তো এই ফ্রেমিং কি? এখন তো আপনারা কোনো দিক ধরতে পারবেন না এই পয়েন্টে। এখন আপনি, আমি বুঝি না, মাকতাবে ইনকিলাব, মক্তবে ইনকিলাব, তাহলে তো আপনারা যা বলতে চাই এটা আপনি হাতে তুলে দিলেন। হ্যাঁ, এরকম 100 নাম আছে। সুতরাং এই যে শব্দের যে চিন্তায়োজন, ইনকিলাব স্কুল, এরপরে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের নিচে ট্যাগলাইনটা কি সবাই পড়ে ইনকিলাব স্কুলের, এই যে শব্দাক্ষর বলতে আপনি কোনো শব্দ পাবেন না। শব্দাক্ষরে বাংলা স্বাধীনতার স্বর মানে কি? নাকি বাংলাদেশের স্বর? বাংলাদেশের। আমরা কি পড়াশোনা করবো না? মানে বই তো
তো বইয়ের মধ্যে থাকে কি? একদম ন্যূনতম ভাঙলে কি? অক্ষর, শব্দ। এর মানে আমাদের পড়াশোনাটা, বোঝাপড়াটা, পঠন পাঠনটা প্রতিটা শব্দ অক্ষর কি কি রিফ্লেক্ট করবে? বাংলাদেশের শব্দ। সুতরাং এই তিনটে জিনিস বোঝার ক্যাপাসিটি আমাদের 90% ভাই বোনের নাই। এই না থাকাটা অন্যায় না, অপরাধ না। এইটা অর্জন করতে হবে, এই চিন্তা না থাকাটা অপরাধ। মানে আমি আজীবন খয়রাতি থাকতে চাই, এইটা অপরাধ। খয়রাতি হওয়া অপরাধ না। তখন আমি এখন খয়রাতি একটা, কিন্তু আমার বড় লোক হইতে হবে, এই ধান্দা থাকতে হবে। কিন্তু না, খয়রাতি থাকাই আমার অধিকার, এইটা হলো অসফলতা। এবং আমরা সেটাই মনে করি যে আমাদেরকে প্রচুর খয়রাতি থাকতে হবে। কেমনি? 3 দিন আগে এক ছোট ভাই একটা পোস্ট লিখছে, আমি দ্রুত বললাম যে ভাই তোমার এখানে একটা বানান ভুল হয়েছে, কারেকশন করো। বলে ভাই সমস্যা নেই। এই তো আমার মাথাটা উড়ে গেছে, বিরাট লেখা, বানান ভুল 4-5টা। এখন ওর বানান ভুল হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক কিনা আমাদের সবার। কিন্তু তোমার যখন কেউ বললো এখানে এখানে ভুল, এই ভুল রে ভুল রাইখে দেওয়াটাই হলো সমস্যা। এইটা হলো খয়রাতির চরিত্র। এডিট করলে ই কমে যায়, রিচ কমে যায়। তাহলে তুই আগে লিখে দাও না কেন? এডিট করে তোর যদি রিচ করে আগে 10 বার দেখতে বানাবি, একটা লেখা পোস্ট করার আগে 20 বার দেখো না কেন? এটা মানা করছে কি? মানে আপনি বুঝতে পারতেছেন কিনা যে তারে বললাম, বলে ভাই সমস্যা নাই। এই সমস্যা না থাকাটার মানে হলো আমি আজীবন খয়রাতি ছিলাম এবং এই খয়রাতি থাকতে চাওয়াটাই আমার অধিকার, আমার ডিস্টার্ব করবা না। সুতরাং এই মানুষদের সাথে আমাদের কোনো ডিলিং নাই। আমরা সেই মানুষদের সাথে ডিল করতে চাই যারা প্রতিদিন নিজেরে একটু করে ইমপ্রুভ করতে চায়। আমার স্কিল নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু আমি এই যোগ্যতা না থাকাকারে আমি গ্লোরিফাই করি না। এটা আমি মনে করি এটা আমার ক্লান্তিকর ব্যাপার, এটা আমার গ্লানি। আমার যোগ্য হয়ে উঠতে হবে। সুতরাং আমাদের প্রথম কাজ হলো আমরা ইনশাল্লাহ আগামী 12 মাসে এইখান থেকে গুরুত্বপূর্ণ 50টা আত্মজীবনী পড়ে শেষ করে দিতে পারবো। ইনশাল্লাহ পারবো না? কিভাবে করবো বলি দেখেন। আমি শুধু আপনাদেরকে বলি, দেখি নিজের এক্সপেরিমেন্ট দিয়ে আপনাদের লাইফে কেমন হয়। না হলে তো ফেল করলে তো আবার নতুন করে শুরু করবো। শুধু আত্মজীবনী পড়া যদি আপনি শুরু করেন 4-5টা, আপনি আত্মজীবনীর এমন প্রেমে পড়বেন, আমার ধারণা এই বইয়ের পরে আপনি লিস্ট যাবেন ভাই আত্মজীবনীর আরো দেন। আত্মজীবনী এমন নেশা, হিস্ট্রির এমন জার্নি। শুধু বলি, এই বইটা যখন আমি পড়তে শুরু করি, আত্মকথা আবুল মনসুর আহমেদের, তখন আমার ইন্টারের টেস্ট পরীক্ষা বোর্ডে, মানে আমাদের মেইন মাদ্রাসার। তা আমার বাসার সবাই দেখে যে পরীক্ষার আগের রাত্রে আমি বই পড়ি আর বই নিচে, এবং সেই পরীক্ষাটায় আমি যেটা পাওয়ার কথা মিনিমাম 90 আর কি ফার্স্ট পেপারে, সেটা আমি টেস্ট পরীক্ষা পেয়েছি 22। কারণ হলো আমি 1 ঘন্টার আগে পেপার জমা দেওয়া যায় না, 1 ঘন্টা দিয়ে এসে আবার এটা পড়তে বসছি। কারণ আমি জানতাম যে টেস্ট পরীক্ষা ফেল করার পর ফর্ম ফিল আপ করলে, ঘর দরজা বন্ধ করে 2 মাস পড়লে গোল্ডেন প্লাস পাওয়া যাবে, সমস্যা নেই। তো এই যে আমি ফেল করলাম, এটা আবার প্রতিষ্ঠানে একটা আনন্দঘন ব্যাপার হয়ে গেল যে 22 পেয়েছি কেমনি। এবারে গ্রেস প্রেস দিয়ে আমার পাস করাইছে, ফর্ম ফিল আপ করছে। তারপরে আমি দরজা বন্ধ কইরা মাস 2 পইরা পরীক্ষা দিয়ে দিলাম। তো এবং ভালো করলাম আলহামদুলিল্লাহ। তো এখন যেটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই, আত্মজীবনী আপনারা একটু খালি পড়ি ভাই কিভাবে পড়বো। আল্লাহর ওয়াস্তে আমরা যখন আত্মজীবনী পড়বো, বই পড়বো, আপনি শুধু ঘটনা প্রবাহকে ফোকাস করবেন না, ওই ঘটনাকে বলতে গিয়া ওই ব্যক্তি কোন শব্দটা ব্যবহার করতেছে। এর মানে এইভাবে শব্দের রাজনীতি। সেই শব্দটা আজকে কি সুশীল আছে? একটা দেখেন, আবুল কালাম শামসুদ্দিন বাংলাদেশের 52 ভাষা আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার। পাকিস্তানের দৈনিক আজাদি, দৈনিক পাকিস্তান, দৈনিক আজাদি, তারপরে মতিঝিলের দৈনিক বাংলা, এগুলো আবুল কালাম শামসুদ্দিনের হাত ধরে করা। এখন ধরেন জিন্নার নাম নিলে, আমি জিন্নার নাতি না, জিন্নার গ্লোরিফাই করলে আমার কোনো চরিত্র হবে। মুসলমান হিসেবে জিন্নারে ভালোবাসার কোনো লাইন নেই, সে শুয়োর খাইছে, সারা জীবনে করতে নামাজ পড়ে নেই। এক বন্ধু জোর করে একদিন সিজদা দিতে নিয়ে গেছে, রুকু দিতে সিজদা গেছে, আর সিজদার পরে কি করতে হয় তা তো আর নিচে গিয়ে চোখে দেখে না। তখন সিজদার মধ্যে কইতেছে হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট। মানে সুতরাং আমার জিন্নার নাতি বইলে চালাই দিলে লাভ নাই। আর তাতে আমি হই না, অফেন্ডেড হই না, কারণ আমার নিয়ে এমন কোনো ট্যাগিং নাই যে হইতেছে না। এটা আমরা এইটুকু ইনকিলাব মঞ্চ আনন্দিত যে আমরা সবার সেই সমস্ত মানুষদের চক্ষুশীল হইতে পারছি যারা বাংলাদেশের শত্রু। সুতরাং বাংলাদেশের শত্রুদের চক্ষুশীল হওয়ার চেয়ে আনন্দের আর কি আছে? এটা তো আমাদের জন্য আনন্দ, তাই না? এটা তো আমাদের জন্য প্রাপ্তি। তো জুমার একটা পোস্ট দেখি আমি, না পরশু ওই যে আদিবাসী ইসের সংক্রান্ত হামলা হইলো, তা আমিও নিজে বলতেছি এত বড় একটা হামলা হয়ে গেল, কেউ ইনকিলাব মঞ্চের সামনে আনতেছে না, তারা হামলা করছে। আমি একটু অবাক, না কেউ লোক তো বলার কথা। একটু পরে দেখি জুমা পোস্ট দিচ্ছে যে ইনকিলাব মঞ্চের ডিও পোস্ট দিচ্ছে যে হামলার সাথে ইনকিলাব মঞ্চ কানেক্টেড আছে। মজার ব্যাপার হলো ওরা স্বপ্ন দেখে
এটাই আর কি, যে এগুলো বলছে না থাকলে কেমন দেখা যায়। আচ্ছা এবার আপনাদের দেখাই, শুধু একটা সূচিপত্র থেকে একটা জিনিস দেখাই আপনাদেরকে পড়ার ট্রেনিং হিসেবে। দেখেন আবুল কালাম শামসুদ্দিন, যারা পরবর্তীতে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার, তিনি তার বইয়ের একটা জায়গায় সূচিপত্রতে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুকে কেন্দ্র করে তার সূচিপত্রের নাম দিচ্ছে, খেয়াল করেন, কায়েদে মিল্লাতের শাহাদাত। আই রিপিট, আবুল কালাম শামসুদ্দিন পাকিস্তানের লোক না, বাংলাদেশের ময়মনসিং এর ছেলে, বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি যাদের হাত ধরে দাঁড়াইছে তাদের ছেলে। তিনি বলতেছেন কায়েদে মিল্লাতের শাহাদাত, রাইট? আমরা শুনতেছি জিন্নাহর মতো বাজে ফিগার আর নাই, পড়াশোনায় আপনি তার কায়েদে মিল্লাত বলার দরকার নাই, তার সবচেয়ে বাজে চরিত্র বলার দরকার নাই। আসেন কি কি মশলা আছে সব নিয়ে পড়তে শুরু করি। এই নাড়াটা আমার 5 বছর আগে দেওয়ার পর আমি তখন ঘাটতে গিয়ে দেখলাম সুকান্ত ভট্টাচার্য জিন্নাহকে নিয়ে বিরাট কবিতা লিখছে। মানে বুঝতে পারতেছেন কিনা? সুফিয়া কামাল তো অবশ্যই, মানে আপনি এই ফ্রেমিং গুলো, মানে আমি আপনার এরকম বলতে পারবো 100টা, বাট আমি যে এটা জানি এটা আপনার বলার উদ্দেশ্য না। আপনি বই কেমনে দাগাবেন এইটা শুধু আপনার বলার উদ্দেশ্য, বই তো পড়বেন আপনার বই আপনি। ওকে, তাহলে আসেন আজকে আমাদের আলাপ হলো এই 90টা বইয়ের প্রথম 2টা বই দিয়ে আমরা এই মাসে পড়াশোনা ইনশাআল্লাহ শুরু করবো। এইটা নিয়ে আমার অনেক বেগ পাইতে হয়েছে যে প্রথম কোন বই দিয়ে শুরু করবো। এখানে 90টা বই আছে, একটু বলি কোন বইয়ের পর কোন বই পড়বো এটা ইনশাআল্লাহ আমাদের যে কোরআনটা আছে আমরা সবাই পরামর্শ করেই আপনাদেরকে জানাবো। আপাতত আমরা সিদ্ধান্তে আসছি আবুল মনসুর আহমেদের আত্মকথা, আবুল কালাম শামসুদ্দিনের অতীত দিনের স্মৃতি। আপনাদেরকে এখন ডাক দেওয়া লাগবে না, শুধু আপনাদেরকে বলি যে এই দুইটা আমরা পুরো জানুয়ারি ফেব্রুয়ারি জুড়ে পড়ব। প্রশ্ন হলো এত বই থাকতে কেন আবুল মনসুর আহমেদের আত্মকথা আর আবুল কালাম শামসুদ্দিনের অতীত দিনের স্মৃতি দিয়ে আমরা শুরু করতে চাই? 2টা কারণ। নাম্বার 1, খেয়াল করুন জুমা একটা বক্তব্য, এটা ওর বক্তব্যটা খুব প্রচুর আলোড়িত হয়েছিল। আপনারা জানেন কিনা যে আমরা বারবার 47 সহ ইতিহাস বলতে শুরু করি। 47 এর ইতিহাস বলতে গেলে তো আপনার 47 এর আগের যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস আপনাকে জানতে হবে। 47, 71, 24 এই তো পরিক্রমা। আবুল মনসুর আহমেদের পরিচয় আপনারা অনেকেই জানেন, তবু অনেকের কাছে নতুন করে বলছি। আমি একটু ফাঁকে বেয়াদবি দিবেন অনেকে, আমি নিশ্চয়ই ধরে নিচ্ছি আপনারা এখানে যারা আছেন আমাদের চেয়েও আপনাদের রিডিং অনেক বেশি, এরকম মানুষ আছেন, চুপচাপ আছেন আমি জানি, কিন্তু আমি যখন কথা বলছি আমি ধরে নিচ্ছি এখানে সবাই অনার্স ফার্স্ট ইয়ারের, এবং আমাদের ইন্টারের 2 ভাইও আসছে এখানে, এটা আমাদের জন্য আনন্দের। সুতরাং তাদেরকে টার্গেট করে কথা বলবো, বরং মানে আপনাদের হয়তো ক্লান্তিকর লাগতে পারে, বাট আমরা তাদের জার্নিটা শুরু করতে চাই নতুন করে। আবুল মনসুর আহমেদের প্রথম পরিচয় হলো ডেইলি স্টারের মাহফুজা নামের বাবা, 4 ছেলে, মতলুবা নাম, মাহফুজা নাম, এরকম যে কয়জন, মাহবুবা নাম। 2টা ফিগারের নাম বলি, যে 2টা ফিগার খুব ইন্টারেস্টিং। এখানে 2টা বইয়ের নাম আছে, আপনারা দেখছেন কিনা? বদরুদ্দিন ওমরের আত্মজীবনীও আছে, আবুল হাশিমের আত্মজীবনী আছে। আপনারা জানেন আবুল হাশিম হলো পাকিস্তান আন্দোলনের যেই কয়জন অত্যন্ত বড় তাত্ত্বিক তাদের একজন, এবং অত্যন্ত জ্ঞানী মানুষ, তারই ছেলে হলো বদরুদ্দিন ওমর। 2 বাপপলার সম্পর্ক হলো 2 মেরুর আরো বাহিনীর মেরু। মানে আবুল হাশিম যদি বলেন দিন, তাহলে বদরুদ্দিন ওমর রাত বলে না, তাহলে বলে ভোর রাত অথবা গভীর রাত। মানে বাপ ছেলে দুজনের আত্মজীবনী আমরা আছি, দেখি কি হয়। মজার একটা বই এখানে লিখি নেয়, ওটা ছোট, ওটা আপনারা পরে পড়বেন। যেমন তার বাপকে নিয়ে তার ভিন্ন মূল্যায়ন, বদরুদ্দিন ওমরের বইয়ের নামটা হলো আমার পিতা। বইটা ছোট, বাট এটা নিয়ে আমরা একটা পরে আলোচনা করবো। আর একটা ইন্টারেস্টিং ফিগার হলো আবুল মনসুর আহমেদ এবং তার ছেলে মাহফুজা নাম। আবুল মনসুর আহমেদের 70-80 বছরের যা লড়াই, যেই লড়াই, দিনকে আন্ডা বলতে পারার লড়াই, আব্বাকে আব্বা বলতে পারার লড়াই, আম্মাকে আম্মা বলতে পারার লড়াই, সেই লড়াইয়ের শতভাগ বিপরীত অবস্থান তার ছোট ছেলে মাহফুজা নামের। প্রশ্ন হলো ছেলে কি বাপের মতোই হবে? কেন হতে হবে কেন? আসেন যারা ইসলামী পড়াশোনা বেশি করেন, মোহাম্মদ আসাদ এবং তালাল আসাদ, মোহাম্মদ আসাদের যে গ্রুমিং, তালাল আসাদের গ্রুমিং কি সেরকম? কিন্তু আমরা যেটা বুঝতে চাই, একই পরিবারের মধ্যে থেকে সন্তানের, মানে পিতা এবং সন্তান, তাদের যে চিন্তার বৈপরীত্য তৈরি হলো, তার মধ্যে সোসাইটির কি এলিমেন্ট গুলো ছিল যে তারা এরকম ফারাক করলো? আমাদের পড়তে চাওয়াটা এই জন্য যে একই ঘরে থাকছে, একই প্লেটে খাইছে,
কিন্তু এমন কি কালচারাল এলিমেন্ট, এমন কি সোশ্যাল এলিমেন্ট তার মধ্যে ছিল যে মানে বাপ পোলার চিন্তার ফারাক এতখানি হয়ে গেল। এই এলিমেন্ট গুলো আমরা ধরতে চাই। সুতরাং এই বছর আমাদের সিদ্ধান্ত গ্রহণের বছর না, এই বছর আমরা মশলা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। তো আবুল মনসুর আহমেদ এবং আবুল কালাম শামসুদ্দিন দুইজনকে কেন আমরা একসাথে পড়তে শুরু করলাম? বইটি একটা নেওয়া দরকার ছিল। এই গল্পটা আপনাদেরকে বলি। দেখেন, আমি আমার পড়বার একটা আনন্দদায়ক জার্নি হলো, মানে এটা একটু বলি। ধরেন আমরা যখন রাস্তাঘাটেও হাঁটি, 50 জন মানুষ হাঁটে ভাই, খেয়াল করেন। একজন যিনি কবি আর একজন সাধারণ মানুষের পার্থক্যটা এখানে। এত ছোট একটা দুর্বা ঘাসের মধ্যে ছোট জিনিসকে তিনি এত গুরুত্ব দিয়ে দেখতে পারেন, এত নান্দনিক করে তুলতে পারেন, যেটা অন্য হাজার মানুষ চোখেই দেখতে পারে না। সুতরাং আমরা রাস্তাঘাটে হেঁটে কত কিছু বেশি দেখি একই সাথে, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 20 জন মানুষ হেঁটে যায়, এর মধ্যে একজন আছে যিনি অন্য সবার চেয়ে বেশি দেখে। একজন লিডার হওয়ার জন্য, লিডারশিপের জন্য, ভালো সাহিত্যিক, ভালো লেখক, ভালো চিন্তকের জন্য প্রথম কাজ হলো বেশি দেখতে পারা। বেশি দেখা মানে হলো সবাই যে দেখে তারও চেয়ে বেশি, তারও পিছনে, আরো পিছনে, যেটা সাধারণত কেউ দেখে না। এটা দেখতে পারা অত্যন্ত আমাদের জন্য জরুরি। আসেন, আবুল মনসুর আহমেদ এবং আবুল কালাম শামসুদ্দিন এরা বন্ধু। একজনের জন্ম 1897 আর একজনের জন্ম 1898, মানে 1-2 বছরের ছোট বড় এরকম। এদের জন্ম একই এলাকায়, ময়মনসিংহের ধানীখোলার দিকে। ময়মনসিংহ বুঝলেন যে একজনের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, মানে দুজনের বাড়ি ময়মনসিংহে, ধানীখোলায়। দুইটা ব্যাপার খেয়াল করেন। এরা দুইজনের পরিচয় এক, দুইজনই সাংবাদিকতা করেছেন, দুইজনই অনেক বড় সাহিত্যিক। আবুল কালাম শামসুদ্দিন রাজনীতিতে একটা সময় অন্যদিকে চলে গেছেন, আর আবুল মনসুর আহমেদ রাজনীতিতে সমানে করেছেন। তাহলে এবার আপনি খেয়াল করেন, একই এলাকায় বড় হয়েছে দুজন মানুষ, পেশায় সাংবাদিকতায় মিল আছে, সাহিত্যেও দুজনে একসাথে পড়েছেন, রাজনীতিতে মত পার্থক্য আছে। এর মানে এই দুইজন মানুষ নিশ্চয়ই জীবনের এমন জায়গায় গেছেন। এর মানে আজকের এই গল্পটা যে দুই বন্ধু একসাথে আসছে, এই গল্পটা, এই অনুষ্ঠানটা দুইজনে দেখতেছে। আমরা ধরতে চাইতেছি 47-এর আগে, অন্তত 1940 থেকে 47 পর্যন্ত এই আন্দোলনের ইতিহাসটা কি হল। সুতরাং ময়মনসিংহে জন্ম নেওয়া দুই লোক যারা কলকাতায় থাকতেন, রাজনীতি করতেন, সাংবাদিকতা করতেন, সাহিত্য করতেন, একই সাথে তাদের কি দেখার কোনো দৃষ্টিভঙ্গি আলাদা আছে নাকি একই জিনিস একইভাবে দেখছেন? আপনারা মজা পাবেন। আপনারা এই দুইটা আত্মজীবনী যখন পড়বেন, আপনি দেখবেন একই গল্প আবুল মনসুর আহমেদ যেই চোখে দেখতেছেন, একই ঘটনা আবুল কালাম শামসুদ্দিন সেই গল্পে দেখতেছেন না। আবুল কালাম শামসুদ্দিন জিন্নাকে যখন কায়েদে মিল্লাত বলতেছেন, তখন আবুল মনসুর আহমেদ জিন্নাকে বলতেছেন অত্যন্ত সাম্প্রদায়িক একজন। আবুল কালাম শামসুদ্দিন যখন বলতেছেন মুসলিম লীগ মুসলমান এই অঞ্চলের কোন সম্প্রদায় না, যদি সম্প্রদায় হইতো তাইলে মুসলিম লীগ হইতো সাম্প্রদায়িক দল আর জিন্না হইতো সাম্প্রদায়িক নেতা। তাহলে মুসলমান এখানে কি? মুসলমান এখানে জাতি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানে সেই ধারণা চলে আসবে জাতি কি, সম্প্রদায় কি। এটি আমরা পরবর্তীতে আলাপ করব। এর মানে আবুল কালাম শামসুদ্দিনের ফ্রেমিং হলো যে জিন্নাকে কংগ্রেসের নেতারা পর্যন্ত একটা সময় দীর্ঘদিন ধরে বলতো হিন্দু মুসলিম ঐক্যের বড় অগ্রদূত। হঠাৎ করে কংগ্রেস জিন্নাকে কেন সাম্প্রদায়িক বলতে শুরু করলো? এইরকম বলতে বলতে আর্গুমেন্ট চলতেছে আবুল কালাম শামসুদ্দিনের, আবুল মনসুর আহমেদের। হঠাৎ একদিন দেখা গেল আবুল মনসুর আহমেদ আবুল কালাম শামসুদ্দিনের প্রোগ্রামে একদিন উপস্থিত, এবং তিনিও একটা সময় এসে স্বীকার করলেন যে না, জিন্না সাম্প্রদায়িক নেতা না। তিনিও বলতে শুরু করলেন যে আমাদের বোঝাপড়ার মধ্যে নতুন পরিবর্তন এসছে। এই যে বোঝাপড়া, প্রতিদিন নিজের নিজে ভাঙা, নিজের নিজে গড়া, এই বোঝাপড়াটা আমরা ধরতে চাই, আমরা বুঝতে চাই। যেহেতু আমাদের প্রধান গল্প 47 থেকে শুরু, তা আমি চিন্তা করছিলাম যে 47-এর পূর্বপর, 47-এর পর 1960 পর্যন্ত এই গল্পটা আমাদের বড় ট্র্যাক দেওয়া দরকার। এই দুইটা আত্মজীবনী হলো 47-এর আগের এবং 47-এর পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্য দুইটা দলিল। আরো আছে, কিন্তু আমি কেন আবুল মনসুর আহমেদের সাথে আবুল কালাম শামসুদ্দিনকে নিলাম, এর কারণ হলো এই গল্পটা আমার মাথায় আসলো যে দুই বন্ধু একই এলাকায় বেড়ে উঠতেছে, একই গল্প তারা কি একইভাবে দেখতেছে, একই চোখে দেখতেছে?
আপনি যখন আত্মকথা পড়ে শেষ করবেন, আবুল কালাম শামসুদ্দিনের অনেক জায়গায় এসে আপনি দেখবেন কি এই জায়গা তো এদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে, সিদ্ধান্ত তো আমরা পরে আসবো নাম্বার 1। তাহলে এবার আসি, আমরা যেটা করব, এই বই দুইটা আজকে হলো কত তারিখ? 17। যেহেতু এই মাসের অলমোস্ট অর্ধেক হয়ে গেছে, প্রথম বই দুইটা আমরা একটু বেশি সময় নিয়ে পড়তে চাই। সুতরাং আত্মকথা এবং অতীত দিনের স্মৃতি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির পড়া, এইটা ইনশাআল্লাহ ইনকিলাব স্কুলের প্রথম পড়া, এই দুইটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি। ওকে, এই বই পড়ার শেষে আমরা এখন থেকে ইনকিলাব স্কুলের জন্য ভিন্ন মডারেটর নিব, সবাইকে এনগেজ করব। আমাদের কাজ হলো একটু, এটা আপনাদেরকে সবাইকে বলি, আপনি আমি যা পড়লাম, এই পড়ার পর বইয়ের সাথে যে আমার একটা ইন্টারেকশন তৈরি হলো, এটার বড় প্রমাণ হলো আপনি অনেককে দেখবেন একটা 200 পেজের বই পড়ে ফেলে, তারপর যদি সেটার উপরে আপনি তার 5 মিনিট বলতে বলেন, সে বলতে পারবে না। এর মানে ওই বইয়ের সাথে তার বোঝাপড়া তৈরি হয় না, ওই লেখকের সাথে তার বোঝাপড়া তৈরি হয়। ধরেন আপনি একটা বই একটা লাইন পড়তেছেন, আপনি দেখলেন এই লাইনটা, এই বক্তব্যটা আপনার আগের জানাকে কন্ট্রাডিক্ট করে, আপনি নোট নেন, পাশে প্রশ্নবোধক দিয়ে রাখেন। আপনি আগে যে বই পড়ছিলেন তার থেকে এই তথ্য ভিন্ন, নোট নেন। না, আগের বইয়ের সাথে এই ঘটনার মিল আছে, আপনি পাশে নোট নিয়ে রাখেন। নিজের বইয়ে তো নিজে দাগাই ফেলতে হবে। এবার আমরা যেটা করতে চাই, আমরা বুক রিভিউ করব। আমরা যতজন এই বই পড়বো, কারো ছোট পরিসরে হোক, কারো বড় পরিসরে হোক, এই বই পড়ে আমি কি বুঝলাম, এই বুক রিভিউটাই হলো আমার আসলে বোঝাপড়া। সেটা অনেকে হয়তো মুখে বলি, অনেকে লিখি, বাট ন্যূনতম পর্যায়ে হলেও আমরা এই রিভিউটা লিখে ইনকিলাব স্কুল গ্রুপে পোস্ট করব। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বই পড়ার পরে পুরো মাস জুড়ে যতজন রিভিউ করব, এই রিভিউগুলো আমরা আমাদের পর্যবেক্ষণে রাখবো। মাস শেষে সেরা রিভিউতে 5 জন বা 10 জনকে আমরা পুরস্কার দিব প্রতি মাসে। আশা করি এইটা এখন থেকে নিয়ে যত বেশি ভালো রিভিউ আসবে, তত বেশি পুরস্কার আমরা দিব ইনশাআল্লাহ। পারা যাবে না? তাহলে দুটো কাজ হবে। আরেকটা ব্যাপার বলি, ইনকিলাব মঞ্চে দেখেন আজকে কিন্তু চট্টগ্রাম, কুমিল্লা অনেক ভার্সিটির তারা বলছিল যে ভাই প্রোগ্রামটা লাইভ করা যায় কিনা, আমরা ইচ্ছে করে লাইভ করি নাই প্রথম দিকের প্রোগ্রাম। তাই এর মানে এই সেশন তো সারা দেশব্যাপী ছড়াই দিতে হবে। আপনারা একটা খেয়াল করেন, ইনকিলাব স্কুল রাখার এটা আরেকটা বড় কারণ, এই প্রোগ্রাম নিয়ে আমরা বাংলাদেশের প্রাইমারি স্কুলে যাবো ইনশাআল্লাহ। ওদের জন্য এত বড় বই নিয়ে যাবো না, ওদের জন্য বই আপনাদের লিখতে হবে নতুন ইতিহাসে, সেই গ্রুমিং এখানে হবে। ভাই গল্পটা আগামী 5 বছরের না, গত 70 বছর ধরে ইতিহাসে আমরা নাই। 47 আমরা একটু জায়গা পাইছিলাম ইতিহাসে, 24 বছরের মাথায় সেটা আমাদের 71কে কাইরে নিয়ে আমাদেরকে নাই করে দেওয়া হইল। প্রমাণ দেখেন, এই 24 নাহিদ বাইজে আছে। নাহিদ যেদিন এক দফায় ঘোষণা করে, ওদিন তোর এক দফায় ঘোষণা করে নাই, ওর নিজের ফাঁসির আদেশে ঘোষণা করছে। প্রথম ফাঁসিটা তো নাহিদের হইতো, তাই না? সে বাইচে থাকা অবস্থায় এখন হইতেছে যে নাহিদ ঘোষণা করে না এক দফা, অনুমোদন করছে। আপনি কি বুঝতে পারতেছেন যে ইতিহাস কিভাবে নাই হয়ে যায় এবং গেছে আমাদের ইতিহাস, আমাদের বাপদাদাদের ইতিহাস? আপনি আমি তো ইতিহাসের মধ্যে নাই, আপনি আমি সবাই দেখতেছি ওইখানে হামলা কারা করছে, কিভাবে হয়েছে। এখন আলোচনায় কারা আসছে, হামলা কারা করছে। ইনকিলাব মঞ্চের নিয়েও মানে কোনো কারণ নাই, তবু ইনকিলাব মঞ্চের একটা লড়া দাও, মানে একটা আনন্দ। এখন ব্যাপার হলো, এইটা হলো গোয়েলভসীয় থিওরি। আপনারা জানেন কিনা যে হিটলারের যে তথ্যমন্ত্রী ছিল তার নাম ছিল গোয়েলভস। গোয়েলভসের তথ্যটা হলো মিথ্যা কথা বারবার 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 বলতে থাকো, একসময় চিরন্তন সত্য হয়ে যাবে। সুতরাং ইনকিলাব মঞ্চ নিয়ে যখন ওরা পোস্ট দেয় ডিউ ক্রিমিনালসে যে যেই ভাই বোনের বোনেরা আছেন তারা ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে চাইবেন না, এরা কক্সবাজারে মাগি সাপ্লাই করে, বুঝে শুনে যাবেন। তো প্রথমত আমাদের মেয়েতে এমনিও কম আসে, ভয় পাওয়ার কিছু নাই। তা আমি বেশি রিয়েক্ট করি না করে আমি বলছি মানে গোসল না করা শাহবাগী আমরা চুদি না। ঠিক ঠিক মানে আমরা কাদেরকে চুদবো, এটা একটা যোগ্যতা আছে, মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। ঠিক এই যে আমি চদবর্গীয় বলতেছি, আপনারা এটারে মানে নট নেসেসারিলি সেক্স করতে একটা ভ্যাজাইনার একটা পেনিস লাগে এইভাবে নিয়ে না। এইটা আপনি কারে ডমিনেট করতেছেন, কিভাবে করতেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শাহবাগ আপনার বিরুদ্ধে এই জন্য লাগছে, শাহবাগ এতদিন যেই ভাষায় মানুষকে ভিকটিম করতো, নাই করে ফেলতো, শাহবাগ থেকে নতুন একটা জাউরো জেনারেশন হয়েছে, তার থেকেও বেশি ভাষায় তারা উঠে গাইলেন। মানে বুঝেন নাই, এই জন্য ওদের ক্রাইসিস। শিবিরের নিয়ে শাহবাগের তো ক্রাইসিস নাই, দেখেন শিবিরের বিরুদ্ধে কোনো প্রশ্ন আছে কিনা। তো
ছাত্র দলের শাহবাগী অংশ, পুরো ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরপরে অন্য যারা যারা আছে পাতাকর, সবাই মিলে কেন ইনকিলাব মঞ্চের পিছনের কারণ তারা এটা বুঝতে পারছে তাদের পলিটিক্যাল জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারছি। আর আল্লাহ যদি আমাদেরকে আগামী 10 বছর বাঁচাই রেখে ইনশাআল্লাহ আমরা এগুলোর সব ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের চক্ষু শুরু হয়েছে, এই হওয়াটা আনন্দদায়ক কিনা বলেন? ইনশাআল্লাহ এইভাবে আমরা আমাদের কাজ আগাবো। সুতরাং আমাদের কাজ হলো আমরা আজকে এখন প্রথম কথা হলো আমাদের খুব আনন্দ হইতো এই প্রত্যেকটা বই যদি অন্তত আমাদের যারা নিয়মিত ভাই আছেন সবাই একটা করে কপি দিতে পারতাম, তো সেই সামর্থ্য তো আমাদের নাই। আপনারা জানেন যে আমরা কি সামর্থ্যের মধ্যে দিয়ে চলি, তো সেটা আমাদের নাই। প্রথম কথা হলো আমি অনুরোধ করবো যাদেরকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিছে আপনারা পিডিএফ কপি পড়বেন না প্লিজ। অন্তত এই 50টা এখান থেকে বাইছে আত্মজীবনী আপনি হার্ড কপি পড়বেন, এমন ভাবে পড়বেন আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান, আপনার নাতি এই বইটা বের করে আপনি কোথায় কোথায় দাগাইছিলেন সেইটা নিয়ে যেন সে নতুন ন্যারেটিভ নির্মাণ করতে পারে। কেন এই শব্দেই দাগ, কেন এই শব্দকেই ল্যান্ড করলো আমার দাদা, আমার বাবা, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আপনারা প্লিজ হার্ড কপি কিনবেন, নাম্বার 1। আর যারা হার্ড কপি কিনতে পারবেন না, আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা প্রত্যেকটা বইয়ের পিডিএফ ভার্সন করে আমরা একদম সিরিয়াল অনুযায়ী আমাদের ইনকিলাব স্কুল গ্রুপে দিয়ে রাখবো। সুতরাং আপনারা চাইলে যেন ওখান থেকে পিডিএফ নিয়েও করতে পারেন। ইতিমধ্যে আমরা আত্মকথা এবং অতীত দিনের স্মৃতি দুইটার পিডিএফ আমরা রেডি করেছি, নাই আজকে তো সবাই দিয়ে দেওয়া যাবে। আপনারা চাইলে, তবে আমি আবার একটু অনুরোধ করি আপনারা প্লিজ এই বই এই সামনের বইগুলো আপনার দাগায় দাগায় পড়বেন, নোট নিয়ে পড়বেন, নিজের সাথে নিজের মোকাবেলা তৈরি করবেন। তাহলে পরের কাজ কি? ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমাদের পরবর্তী বৈঠক, সেই বৈঠকে আমরা কি আলাপ করব? এই দুই বই আপনি যা কিছু পড়ছেন আপনাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে না? ইতিমধ্যে আপনি অনলাইনে কিছু রিভিউ দিচ্ছেন না? ওকে, এইটার উপরে 1940 থেকে শুরু করে 1960 বা 70 এই 30 বছরের লড়াই, এই স্বাধীনতা সংগ্রাম যা আবুল মনসুর আহমেদ বা আবুল কালাম শামসুদ্দিনরা বলতেছেন অথবা যা বলেন নাই, সেই নিয়ে আমরা দুজন প্যানেল আলোচক আনবো। এটার উপরে যারা সব থেকে এক্সপার্ট তাদেরকে, তার আগে 1 ঘন্টার এসে একটা পাবলিক লেকচার দিবেন ওই টপিকের উপর, সেদিন বইয়ের উপর না। তাদের আলোচনার শেষে আপনি তো আলোচনা সব ধরতে পারবেন, কারণ ইতিমধ্যে এই আলোচনার মধ্যে দিয়ে আপনি গেছেন এই দুই বই পড়া। এবার আপনি তাদেরকে আপনার জানাশোনা দিয়া প্রশ্ন বাণে জর্জরিত করবেন। আপনি প্রশ্ন করবেন, তারা উত্তর দিবে। এই যে মোকাবেলা মহাসারা, এটার মধ্যে দিয়ে আমাদের নতুন জ্ঞান উৎপন্ন হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আমি চাই আগামী একটা বছর পরে আপনারা এখান থেকে অন্তত 20টা মানুষ রেডি হবেন যাদেরকে দিয়ে প্রত্যেকটা বিভাগীয় ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামগুলো করানো যায়। দেখেন আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটি বলতেছে আপনারা আসতেছেন, একটা পাঠচক্র করে দিয়ে যান। কুমিল্লা ভাইরা রেডি হয়ে আছে পাঠচক্রের জন্য, কিন্তু আমার সীমাবদ্ধতা হইলো ভাই আমি তো একটা চাকরি করি, ওইটা করে খাই, এরপর বাকি এই কাজ। আমি চাইলেও পাবেন না, আরেকটা ধরেন আমি আজকে মরে গেলাম। ব্যক্তি প্রধান হয়ে উঠলে ভাই আইডিওলজি টিকে না, ফিলোসফি টিকে না। ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে সেই জিনিসটা নাই হয়ে যায়। প্রতিষ্ঠান প্রধান হয়ে উঠতে হয়। ধরেন আজকে আমি মরে গেলাম, আমার গল্প আমার পরিবার ছাড়া 1-2 বছর পর কে বলবে? কিন্তু আমরা যদি এমন একটা কাজ করে যেতে পারি, এই কন্ট্রিবিউশন গুলো রেখে যেতে পারি, এমন যদি হয় ইনকিলাব মঞ্চের এই গ্রুমিং এর মধ্য দিয়ে এই বই পড়ে এইখান থেকে 5টা ছেলে পরবর্তী বই মেলা এমন 2-3টে বই নিয়ে আসছে ইতিহাসটা চ্যালেঞ্জ কইরা, যেটা বাংলাদেশে কাঁপাই ফেলছে, হইতে পারে না? ওইটা করে মরতে পারলে সেইটা আমাদের শান্তি, যে আমাদের এই আন্দোলনের ফলে এরকম 2-3-4-5টা ছেলে মেয়ে বের হয়েছে। আমরা মরে গেলে ওরা বাইচে থাকবে ইনশাআল্লাহ। ধরেন গত 5 মাসে ভাই আমি লিটারারি আমি নিজেও পড়াশোনার সাথে তেমন বুঝতে পারি নাই। ধরেন এই কালকে ঘুমাইছি 3টায়, আজকেও ফজরের পরে উঠে এরপরে এই কাজ বাজ করে, তো আমাদের কাজ একটু একটু বুঝে আনতে হবে। আপনারা অনেকেই দেখতেছেন ইনকিলাব মঞ্চ গত 15-20 দিন ধরে রাজপথে কোনো প্রোগ্রাম দেয় না। ইতিমধ্যে এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে আমাদেরকে, কারণ মানুষ চায় যে আমাদের রাজপথে প্রোগ্রাম থাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জানুয়ারি আর ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আমরা একটু রাজপথের প্রোগ্রাম কম দিব, একান্ত বাধ্য না হলে দিব না। কারণ আমরা রাজপথের প্রোগ্রাম ভাই 500 জনের একটা ইনডোর প্রোগ্রামের চেয়ে 50 জনকে নিয়ে একটা সুশৃঙ্খল রাজপথের প্রোগ্রাম করা অনেক চ্যালেঞ্জিং, অনেক টাফ। তো এটা করতে গিয়ে আমাদের ভাই বোনদের আসলে খুব কষ্ট হয়ে যায়। আমরা এখন অর্গানাইজেশন গুছানোর সিদ্ধান্ত নিছি। আগামী 1 মাস আমরা আমাদের বিভাগীয় ইউনিভার্সিটির কমিটিগুলো দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। যেটা আমরা শুরু করতেছি চিটাগাং ইউনিভার্সিটি থেকে আগামী রোববার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিব 19 তারিখ, ওখানে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে। তারপর 20 তারিখ দিব কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে আরো অন্যান্য বিভাগীয় ইউনিভার্সিটিগুলো আমাদের সাথে যোগাযোগ করেছে। আমাদের প্ল্যান যে আমরা যে আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা যে কথাগুলো বলতে চাই, শুনতে চাই, একটা তাদের সাথে ভালো আলাপ আলোচনা করে বিভাগীয় ইউনিভার্সিটিগুলো আমরা ফেব্রুয়ারির মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে। এবং এই বিভাগীয় ইউনিভার্সিটিগুলোকে আমরা দায়িত্ব দিব
তারা মহানগর কমিটি দিবে পরবর্তী। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমাদের এখন টার্গেট হলো ফেব্রুয়ারির মধ্যে বিভাগীয় ইউনিভার্সিটিগুলো কমিটি দেওয়া এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটি দেওয়া। এর কারণ প্রচুর পেশাজীবী ভাই বোনেরা আমাদের সাথে কাজ করতে চায়, কিন্তু যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কমিটি নেই, তারা আমাদের সাথে কাজ করতে পারতেছে না। তো আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ইনশাল্লাহ এই কাজ শুরু করবো জানুয়ারির মধ্যেই, যাতে আমরা ক্যাম্পাসের বাইরে ইনশাল্লাহ কাজ করতে পারি। সুতরাং এই কাজ গুছানোর জন্য আমরা এখন রাজপথের প্রোগ্রাম কম দিচ্ছি, কিন্তু আপনাদের কাছে আমি নিজে সহ একটা ওয়াদা করতে চাই, আমরা যত কাজ করি প্রতিদিন, যে কাজে করি, আজকে থেকে অন্তত প্রতিদিন একটা ঘন্টা ডেডিকেটেডলি পড়াশোনার জন্য রাখবোই রাখবো ইনশাল্লাহ। এটা পারা যাবে কিনা বলেন? সেটা যদি আমার ঘুম 1 ঘন্টা কম করে হয়, আমার একটা যে কোনো কাজ কম করে হয়, আমি 1 ঘন্টা পড়বই পড়বো। আমি ইনশাল্লাহ এটা আমার কাজ যে আমি অন্তত পড়াশোনাটা করি, এটা মানে পড়াটা আমার আনন্দদায়ক। এরপর আমি পছন্দ মতো করতে পারতেছি না, আমিও ওয়াদা করলাম আমরা অন্তত আগামী প্রতিটা দিন 1 ঘন্টা, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখতে পারি, কারণ এখন তো আমাদের অনেকই ব্যস্ততা, যদি সকালে একটু দ্রুত ঘুম থেকে ওঠার কালচার তৈরি করা যায়, যদিও এখন প্রত্যেকদিন ইস্যু তৈরি হয়ে রাত 12টার পর, এই জন্য আমাদেরকে জায়গায় থাকতে হয় রাত 2-3 পর্যন্ত। তো বাবা প্রায় পোস্ট দেয় যে ভাই আজকে কোনো কেসাল থাকলে তাড়াতাড়ি করেন, ঘুমাই যাও। তো এটা আমাদের জুলাইয়ের পর থেকে আমাদের লাইফ তো এলোমেলো হয়ে গেছে। তো যেটা একটা কাজ, সকালবেলা যদি কেউ আগে উঠতে পারে, সকালে আসলে ওই ব্যস্ততা কারো থাকে না। সকালবেলা 1 ঘন্টা পড়ে ফেলতে পারলে ভাই সারাদিন অন্যরকম হয়ে যায়। আমি নিজে দেখছি কিরকম, সকালবেলা উঠে আপনি 1 ঘন্টা না, আপনি প্রথমে উঠে ফোনটা ধরবেন না, প্রথমে উঠে আপনি বইয়ের কালকে সকালে কোন 2 পেজ পড়বেন ভাঁজ করে রাখবেন, বিসমিল্লাহ কইরা যে ফজরের নামাজ পড়েন সে কোরআন শরীফ পড়া এই 2 পেজ ধরবেন, যে নামাজ পড়েন না সে বিছানায় উঠেই এই 2 পেজ একবার পড়বেন, ফোনটা না ধইরা। লাভ কি জানেন? সারাদিন ঘুম থেকে ওঠার পর আমরা প্রথম যেই কাজটা করি, প্রতিদিনের সব থেকে গুরুত্বপূর্ণ ইনপুট হয় ব্রেনে এইটা। আপনি যদি ওয়াশরুমে যাওয়ার আগে 1 পৃষ্ঠা পড়ে যান, তাইলে আপনার মাথায় সারাদিন ঘুরবে, ও আজকে 1টা পৃষ্ঠা পড়ছি, তাহলে আরো 2টা পৃষ্ঠা পড়া দরকার। আপনি পড়তে পারেন না পারেন, সারাদিন মাথায় কাজ করবে, না আরো 2টা পৃষ্ঠা পড়া দরকার, আরো 2টা পৃষ্ঠা পড়া দরকার। আর আপনি সকালে উঠে যদি এটা করতে না পারেন, তাহলে মনে হবে আজকে তো পারি না, কালকে ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করবো, কালে পড়বোই পড়বো, কিন্তু এই কালকে আর শুরু করতে পারবো। বুঝতে পেরেছেন কিনা ভাইরা? তাহলে আসেন আমরা অল্প অল্প সিদ্ধান্তে আসি। আমি আপনাদেরকে আপাতত এই 50টা আত্মজীবনী এই কারণে একবার এখানে নাম করে দ্রুত নাম বলে যাব, এইখান থেকে বেশি গুরুত্বপূর্ণ গুলো আমি আপনাদেরকে একটু এখন বলে যাব। এই জন্য বলে যাব যে এর মধ্যে এমন কেউ ভাই আছে যারা ফার্স্ট রিডার, তারা এই 2 বই হতে ফেব্রুয়ারির মধ্যেই পড়ে ফেলবে, তাহলে তারপর কি বই পড়বে, তাই না? তাহলে আমি এই 90টার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ফাঁকে ফাঁকে বলে যাব, আর বইগুলোর সাথে একটু আলাপ করিয়ে দিব, আপনি একটু ফাঁকে ধরে দেন, একটু পড়ে ফেলি। ওকে, অতীত দিনের স্মৃতি, শামসুদ্দিন আব্দুল কালাম, এগুলো সব গুরুত্বপূর্ণ। দেখেন এই যে খুব খেয়াল করেন, আপনারা 2টা মজা পাবেন। পরের অতীত দিনের স্মৃতি, এবার আমি একটু 10টা মিনিট সময় নিব প্রত্যেকটা বই সম্বন্ধে টুকটাক কিছু বলা। আজকে যেহেতু বই পড়তে আলোচনায়, সানজিদা খাতুন কি আপনারা চেনেন? পরের যে অতীত দিনের স্মৃতি, সানজিদা খাতুন চেনেন না? নো। সুতরাং আমার কাজ হইল এই বইয়ের টুকটাক কারা কি একটু আপনাদের সাথে আলাপ করে দিতে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা ওকে ভাই, ছায়ানট তৈরি করেছেন কে? এই সানজিদা খাতুন। সুতরাং ছায়ানট কিভাবে, আপনার ছায়ানট না বলা পর্যন্ত কোন বাংলা শব্দ কেন বাংলা হয়ে ওঠে না, কেন ডিকশনারিতে জায়গা পায় না? আরবান মিডল ক্লাসের প্রতিনিধিত্ব যে ছায়ানট করে, এর বাইরে গ্রামের মজুর শ্রেণীর শব্দ কেন কোনোদিন ছায়ানটে আসে না, এটা আপনার বুঝতে তো হবে। মজার ব্যাপার হলো, অতীত দিনের স্মৃতির আবুল কালাম শামসুদ্দিন যদি বলে রাত, সানজিদা খাতুনের অতীত দিনের স্মৃতি বলে দিন, একদম 2 মিনিট। সুতরাং এই মোকাবেলা আপনাদের ছোট একটা গল্প বলি। 3 বছর আগে ছায়ানট নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা পোস্ট দিল, তারা নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম করবে ছায়ানট। আমি নিজে ছায়ানটের প্রচুর প্রোগ্রামে গেছি এক সময়। মজার ব্যাপার হলো, নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে তারা লিখতেছে, মৃত্যুবার্ষিকী না। আমাদের ডানপন্থী ভাইদের মুশকিলটা কি? আমি ডানপন্থী না, আমি আমার মিডল লেভেলে, ডানের বাম বামের ডান। খালেদা জিয়ার এই অবস্থা আমার ভালো লাগে, এটা আমি বলি। আমার ব্যক্তিগত খালেদা জিয়ার প্রতি আমার একটা বায়াসনেস আছে, এটা আমি এখানে চাপাই দেই না। তো আমার অনেকে মনে করে আমি বিরাট একজন ইসলামী বিপ্লবী। ভাই আমি ইসলামী বিপ্লবী না, আমি ইসলামিস্ট না, আমি মুসলমান, বাঙালি মুসলমান। এই প্রত্যেকটা টার্মের ভিন্নতা আছে। আমি নাচি, আমি গাই। তো এই নাচ না গানার মধ্যে আমি বলতে চাই, যেই আইসক্রিমওয়ালা এই তার গানের মধ্যে আল্লাহ রসুল বলে, আমি তার খারিজ করার পক্ষে না।
সে ওই আল্লাহ রাসূলের সওয়াবের নির্দেশে বলে না, সে গানের মধ্যেই বলে, আমি তার বাদ দিয়ে আর কি। তো এই মজার ব্যাপার হলো, তারা লিখলো যে নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে আমি একটা কমেন্ট করলাম যে নজরুল তার সারা জীবনের কোন রচনায় মৃত্যুকে প্রয়াণ বলছে, এর একটা প্রমাণ আপনারা দেখাইতে পারবেন? কতক্ষণ পরে দেখি কমেন্টটা দিলে। মানে সারা জীবনের নজরুলের সংগ্রামটা ছিল মৃত্যুকে মৃত্যু বলতে পারবার অধিকার। এখন আমাদের ইসলামিস্ট ভাইদের মুশকিল হইল, সে মৃত্যুরে বলতে চায়, যেহেতু এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সুতরাং এটার বলা দরকার ইন্তেকাল। কিরকম? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ে, এইটারে ভাইয়া পরের নাম দিয়েছে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের নামে হাইওয়ে। যদিও ওই কেসটা হুমুজিগিরি করলেও করছে এমন ভাবে, এখন ইউসুফ সরকার ওইটা আর সরাইতে পারবে না, কারণ একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে যাবে। আপনি কারে দিয়ে কি রিপ্লেস করবেন? আপনি আগে অন্য গ্রুপে খারিজ করে দিয়েছেন। ভাই ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করেন। আপনি সবাই খারিজ করবেন কেন? এখন ধরেন জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, হিন্দুদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। এর মানে এই পলিটিক্সটাও একজন একজন করবে, বাট আপনি আমার ওই পলিটিক্সের পার্ট মনে করেন না, এটা দুঃখ। আপনি আমার ওই পলিটিক্সের পার্ট বানাইয়েন না ভাই, জোর করে বানাইয়েন না। ওকে, এই কথাটা আমি কেন বললাম যে এই যে আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের যারা ব্যানার লেখে, প্ল্যাকার্ড লেখে, ফেস্টুন লেখে, এদের এটা হোমওয়ার্ক আমার সাথে বসে একদিন শব্দ ছন্দ প্রকরণ, শব্দের ফ্রেমিং এর শব্দের রাজনীতি, এইটা নিয়ে একটা বড় সেশন নিব, এটা কাজ করতে হবে। তো ছায়ানটকে এটা বলবার পর এর মানে হলো এই যে আপনার মৃত্যু প্রয়াণ হয়ে উঠল, আপনার লাশ মরদেহ হয়ে উঠল। একটা কথা খেয়াল করেন, আমাদের ভাইদের মুশকিল হলো তারা মৃত্যুরে একটা, আপনারা এই কমেন্টটা খেয়াল করছেন কিনা? এই কমেন্টটা আমার অনেকে করে, আমি ইচ্ছে করে আরো বেশি করি। আমি প্রচুর খোদা শব্দটা ব্যবহার করি, খোদা। তা আমার অনেকেই এসে কমেন্টে লেখেন, আপনি খোদা বলেন, আল্লাহ বললে তো সওয়াব আছে, খোদা কি সওয়াব আছে? আপনি প্রচুর কমেন্টে আজীবন পাইছি। তা আমি কোনো ব্যাখ্যা দেই না। খেয়াল করেন, আমি কি খোদা বলি? ধরেন ফেসবুকে যত মানুষ আল্লাহ লেখে, তারা তো এই নিয়েই লেখে যে আল্লাহর মধ্যে আলিফ লাম লাম হা প্রত্যেকটা 10 বর্ণের মানে 40 নাকি এই নিয়ত করে লেখে। তাইলে হিন্দু বন্ধুরাও তো আমাদের সাথে আল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, হক বলে, তারা কি সবাই নিয়েতে বলে না? এর মানে আপনি বাঙালি মুসলমানের কালচারকে প্রধান হয়ে উঠতে দেন না, আপনি খামচাই ধরেন। খেয়াল করেন, আমাদের যে বন্ধুরা নামাজকে এখন সালাত বলে, আমি তাদের বিপক্ষে। নামাজ হয়ে গেলে সালাত, রোজা হয়ে গেলে সাওম, এরপর কি কি এরকম আরগুলো আছে না? তা আপনারা বলবেন যে কেন, এটা হলে সমস্যা কি? সমস্যাটা আপনারা ধরতে পারেন না। আমি শুধু আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, দেখি পরের দিন যে বলতে পারবেন তার কফি খাওয়াবো। নামাজ কেন সালাত করলে সমস্যা আর রোজা কেন সাওম করলে সমস্যা, এর 100 গল্প যদি কেউ বিদগ্ধ পাঠক হন বা খোঁচাই করার অভ্যাস থাকে, তাহলে এই বইটা পাবেন। ভাই আজ থেকে 47-এর আগ পর্যন্ত নামাজ নামক শব্দটা বাংলা সাহিত্যে স্থান নাই। আবুল মনসুর আহমেদ রোজা লিখতেছেন, সেইটারে কাইটে দিয়ে প্রকাশক উপবাস লিখে দিতেছেন। নামাজ লিখতেছেন, প্রকাশক কাইটে দিয়ে প্রার্থনা লিখতেছেন। তিনি বলতেছেন না আমি বই ছাপাবো না, তারা বলতেছেন না ছাপাইলে আপনার এইভাবে ছাপাইতে হবে। এটা হিন্দুরা বুঝবে না, বাংলাদেশের না পুরো উপমহাদেশের কোন হিন্দু ভাইয়েরা আছে নামাজ বললে তারা আবার ব্যাখ্যা করে বুঝেন লাগে নামাজ কি। এর মানে শব্দের, আপনাদেরকে এই আলাপটা যখন উঠলো আমি 2 মিনিটে বলে ফেলি, পরে অনেক বড় একটা আলোচনা করব। ভাই আমরা বারবার বলি যে বাংলা ভাষাকে বৈশ্বিক করে তুলতে হবে। একটা কাজ না করা পর্যন্ত জীবনে বাংলা ভাষা বৈশ্বিক তো দূরের কথা, নিজেদেরও হয়ে উঠবে না। খেয়াল করেন, শুদ্ধ বানান চর্চা একটা সুবাজ গ্রুপ আছে না? খেয়াল করেন, এখানে বিভিন্ন ট্রল হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ আছে না বাংলা ডিপার্টমেন্ট থেকে, তো আপনারা দেখবেন বাংলা বানান ভুল। এইটা নিয়ে প্রচুর ট্রল হয় যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা শুদ্ধ বাংলা লিখতে পারে না। আপনি একজন কিভাবে ভিন্ন ক্যাটাগরির সমালোচক হবেন? এইটা হলো অন্য জিনিসকে সবাই যেভাবে দেখে আপনি তার থেকে ভিন্ন দেখার শক্তি আছে। এই আলোচনাটা কেউ করেন, আমি আপনারা বলে রাখি। দেখেন আপনারা একটা পারলে বলেন তো, কম্পিটিটিভ রিক্সা শ্রমিক মজুর বাদ, এসএসসি এইচএসসি পাস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে অনার্স মাস্টার্স বাংলায়, এরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে সে যা বাংলা লাগবে 5 পেজ সব শতভাগ শুদ্ধ বানানে লিখতে পারে? পারবে না। আচ্ছা এবার বলেন, এইখানে মাত্র অনার্সে পড়েন, ইংলিশ লিখবেন, 5 পৃষ্ঠা একটাও ইংলিশ বানান ভুল হবে না, এইরকম আছে বই। বাংলাদেশের ছেলে পরে ধরেন পলিটিক্যাল সায়েন্স এখানে বা সোশিওলজি পড়ে,
সে 5 পেজ ইংলিশ লিখতে পারে, নির্ভুল, বানান ভুল হইতেছে না, কিন্তু সে বাংলা বানান লিখতে গেলে তার প্রতি পেজে 2-3-4টা করে ভুল হইতেছে। এটা বাস্তবতা কিনা? আমি আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের গল্প বলি। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার, পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারী স্যার বলতেছেন, আমি যখন ন লেখি, মূর্ধন্য ন দন্ত ন ঝামেলা, আমি ন লিখে জোরে এরকম একটা টান দিই। তো কে আরে বেটা তাই বড় এটা মূর্ধন্য না দন্ত না যেন বুঝে না যায়, যার মনে চায় সেটি তার বলে দিতে পারে। নইলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই নয়ের বানানো ঠিক করে জানে না, মানে ব্যাপারটা বুঝছেন। এর মানে হলো বাংলা হইলো, বাংলা ব্যাকরণ এমন একটা ব্যাকরণ, এমন একটা ব্যাকরণ, আই রিপিট, এই ভাষার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইলেও সে শুদ্ধ বানানে এই ভাষা লিখতে পারে না। এটা ওই ব্যক্তির প্রবলেম না, এটা ভাষার প্রবলেম। সবাই ট্রল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে, একবার কেউ বলে না এই ছেলেটার মাতৃভাষা বাংলা, সে দুর্দান্ত ইংলিশ লিখতে পারতেছে, ইংলিশ বানান ভুল হইতেছে না, অথচ তার বাংলা বানানে ভুল হয় কেন? এই স্বরূপ সন্ধান কেউ করতে চায় না। আমি বলি আপনারা কেন। বাংলা ভাষার বাংলা বানানের দুইটা জায়গা, মূর্ধন্য না দন্ত না, মানে নয়ের বিধান, নত্য বিধান, আর হলো সত্য বিধান। এই দুটো সবচেয়ে বড় কেচাল না? আমার এই এলাকায় আপনারা কেন কেউ বিরক্ত হবেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ। আমি সেদিনকে এনটিভিতে বলেছি, এইটা ব্যাকরণবিদদের আলাপ না, এটা রাজনীতিবিদদের আলাপ। এই জন্য আমরা একটা টপিক ঠিক করেছি, সেটা একটা বড় প্রোগ্রাম করব, যে সার্বভৌম সংস্কৃতির নির্মাণে সংস্কৃতির রাজনীতি। দুইটা জিনিস মনে রাখেন, যে রাজনীতির সংস্কৃতি আর একটা হলো সংস্কৃতির রাজনীতি। আমরা যেটা করতেছি ইনকিলাব মঞ্চ, আমরা করতেছি সংস্কৃতির রাজনীতির বোঝার চেষ্টা করতেছি। খেয়াল করেন, আমরা বাংলার উৎস, বানানের উৎস, শব্দের উৎস এভাবে মুখস্থ করছি না? তৎসম, অর্থ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ওকে, আমি আপনাকে প্রথমেই আমার কনক্লুশন বলি, যতদিন না পর্যন্ত বাংলা ব্যাকরণ থেকে বাংলা শব্দের উৎসের এই 5 প্রকারকে বাদ দেওয়া হবে, যতদিন না পর্যন্ত বাদ দেওয়া না হবে, ততদিন পর্যন্ত বাংলা ভাষা তো বৈশ্বিক হওয়া দূরের কথা, বাংলা ভাষাভাষী শিক্ষকরাও কোনোদিন শুদ্ধ ভাষা লিখতে পারবে না। কারণ বাংলাদেশের উপরে, এই জনপদের উপরে ভারতের আধিপত্যবাদ কিভাবে টিকে থাকবে? সেইটা টিকে থাকবে সংস্কৃতির উপর দিয়া। আর সংস্কৃত ভাষা বাংলা ভাষার উপরে কিভাবে আজীবন ছড়ি ঘুরাবে, সেইটাকে এস্টাবলিশ করার জন্য এই ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা প্রমাণ দিয়ে আসেন। এইটা যে শতভাগ কেন অযৌক্তিক এই ক্লাসিফিকেশন, তার প্রথম প্রমাণ, যারা বিসিএস পরীক্ষা দেন বা সামনে দিবেন, সবার সামনে এরকম লিস্ট, আব্বা কি বাবা তুর্কি, আব্বা আরবি, অমুক ইংলিশ, এরকম শব্দের লিস্ট মুখস্থ করেন না? এরপর পরীক্ষা আসে, এইটা কোন শব্দ, আরবি, ফার্সি, বাংলা আপনারা পড়েন কি চেয়ার, কেদারা, এইরকম বিভিন্ন পড়ে না? মজার, চেয়ারের ভালো বাংলা কি? কেদারা, আবার ফার্সি, মানে এটা জানি না কেউ। চেয়ারের কেদার বলে কেদারা, কেদারা হলো ফার্সি। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না। আমি আপনারা যেটা বলতে চাই, আপনি কতটা অযৌক্তিক ব্যাপারটা এবার একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। এর মানে হলো, প্রথম নিয়ম নত্যবিধান সত্যবিধানের, যে যত নিয়ম আছে নত্যবিধান সত্যবিধান, এগুলো শুধুই তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এইটা ঠিক আছে কিনা বলেন যারা পড়াশোনা করছেন, যে নত্যবিধান সত্যবিধানের যত নিয়ম, এই নিয়মটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? তৎসম। এবার আসেন, তাহলে আমি প্রতিদিন যত শব্দ লিখব, যেই শব্দের মধ্যে নয়ের ব্যবহার আছে এবং শয়ের ব্যবহার আছে, তাহলে এইখানে মূর্ধন্য স হবে না কোন স হবে, এইটা জানার আগে এই শব্দটার অরিজিন আবার জানতে হবে। মানে আপনি নিয়ম করছেন, এখন সেই নিয়মটা আবার প্রয়োগ হবে কোন শব্দের ক্ষেত্রে? তৎসম। তাহলে এই শব্দটা কি তৎসম নাকি অতৎসম, এই অরিজিন আপনার জানা লাগবে না? আপনি ভাবেন তো, রিক্সা শ্রমিক সব বাদ, ইন্টারের একটা ছেলে বা মেয়ে, সে প্রতিদিন নযুক্ত যত শব্দ করবে, স্বযুক্ত যত শব্দ ব্যবহার করবে, প্রত্যেকটার ওয়ার্ড অরিজিন জেনে তারপরে ব্যবহার করবে। পৃথিবীর কোনো ভাষা এটা আছে? হাউ মাকারি ম্যান। আপনি বলবেন কেন জানা লাগবে কেন? না জানলেই কেউ ভুল ব্যবহার করবে। কারণ ওই যে নত্যবিধান রি র এর পরে স হবে, এই কোন ক্ষেত্রে? তৎসম শব্দের ক্ষেত্রে। তো তার আগে তো শব্দ ধরে জানতে হবে, যে আমরা বললাম, আপনার বললাম তোষ, আপোষ, এখন আপোষের দন্ত স না মূর্ধন্য স, তাহলে দেখো এটা কিনা অরিজিন কোথায়, তৎসম কিনা। এর মানে এইটা আপনারা শিখাইছে এভাবে, যে প্রত্যেকটা ওয়ার্ডের অরিজিন জানতে হবে। এর থেকে অযৌক্তিক তো দুনিয়ায় কোথাও নাই, যে আপনি প্রত্যেকটা শব্দের, ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি জানা সম্ভব? এবার আসেন প্যারালাল ইংলিশের গল্প বলি। আপনাদের যাদের বাসা অক্সফোর্ড বা ক্যামব্রিজ ডিকশনারি আছে, হার্ড কপি, আজকে বাসায় গিয়ে দেখবেন যে শব্দের সামনে
কোথাও ওয়ার্ড অরিজিন লেখা আছে কিনা আমি দায়িত্ব নিয়ে বলছি নাই। অক্সফোর্ড, ক্যামব্রিজ, কলিন্স থেকে যত ইংলিশ ডিকশনারি আছে প্রথমে হলো তার প্রোনাউন্সিয়েশন, তারপরে তার অনেকগুলো মিনিং, তারপরে তার অনেকগুলো এক্সাম্পল সেন্টেন্স। নিচে কোথাও লেখা নাই যে ইংলিশ শব্দটা কোন ভাষা থেকে আসছে। তো অনেকেই বলে ভাইয়া ইংলিশে তো আর অন্য ভাষা থেকে আসে নাই। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, ইংলিশ ভোকাবুলারির 80% ভোকাবুলারি ধার করা। 80% ভোকাবুলারি আসছে ল্যাটিন থেকে, গ্রিক থেকে, স্প্যানিশ থেকে, ফ্রেঞ্চ থেকে। শুধু একটা গল্প বলি আপনাদেরকে, আপনারা বিরক্ত হয়ে গেলে হাত করবেন, তাহলে শেষ করে দিব হাত তুললে। আপনারা যারা ইংরেজি সাহিত্যের ইতিহাস টুকটাক জানেন অথবা বিসিএস এর জন্য পড়া লাগে 2 মিনিট রিভিউ করে আসি। আপনারা জানেন যে আমাদের এখানে বাংলার হিসাবটা শুরু হয় প্রাচীন যুগ, মধ্যযুগ এরকম। ইংলিশ লিটারেচার শুরু হয় 450 থেকে 1066, এই সময়টাকে বলে ওল্ড ইংলিশ পিরিয়ড। এটার আরেকটা নাম অ্যাংলো সেকশন পিরিয়ড। মজার ব্যাপার বলি, এই মানে আপনি প্রাচীন যুগ এবং মধ্যযুগের যা কিছু ইংলিশ লিটারেচার, এই ইংলিশ লিটারেচার না বলে আপনি আরো বড় করে বলবেন ইটস অল অ্যাবাউট ইংল্যান্ডের লিটারেচার। তখন আমেরিকার ডমিনেন্ট হয়ে ওঠে নাই। মজার ব্যাপার হলো পুরো প্রাচীন যুগ ইংলিশের 450 থেকে 1066 এর মধ্যে যত সাহিত্য পাওয়া যায় এর কোনটার ভাষা ইংলিশ না। লেখা হয়তো রোমান অথবা গ্রিক অথবা ফ্রেঞ্চ অথবা ল্যাটিন, কিন্তু এটা ইংলিশ লিটারেচার কেন বলে? কারণ এটা রচিত হয়েছে ইংল্যান্ডের উপরে দাঁড়ায়, ইংল্যান্ডের জনপদের উপরে দাঁড়ায়। মজার ব্যাপার হলো 450 থেকে 1066 মধ্যে পাশের ফ্রান্স থেকে নরমান ডিউকরা দখল করে নিয়েছিল ইংল্যান্ড। তারা দীর্ঘদিন সেখানে শাসন করছে। ইংল্যান্ডের মানুষ ইংল্যান্ডের শাসন করতে পারে না, সুতরাং ওইখানে যারা 500-700 বছর শাসন করছে, যে নরমান ডিউক ফ্রেঞ্চরা, তাদের ভাষাও তো ওখানে ছড়াইছে। সুতরাং এইগুলো লিখিত হয়েছে সেই ভাষায়, কিন্তু গল্প কিন্তু ইংলিশে। মজার ব্যাপার দেখেন, এরকম করতে 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 ইংলিশ লিটারেচার দাঁড়াইছে। আমি আপনার যে স্মার্টনেসটা বলতে চাই ভাই, ইংলিশ গায়ের জোরে দুনিয়া দখল করে নাই, ক্যালিবার দরকার, বুদ্ধি দরকার। দেখেন কেমনি সে দখল করছে। আজ থেকে 200 বছর আগে বা 100 বছর আগে যেই ফ্রান্সের ছেলেটা, স্পেনের ছেলেটা জানতো এই শব্দটা ফরাসি শব্দ, তার নাতি বা পুতি বা তার পরের জেনারেশন সেই শব্দটার এখন ইংলিশ ভোকাবুলারি হিসেবে খাতা বই খাতা মুখস্থ করে। মানে কি জানেন? এটাকে বলে শব্দের আত্মীকরণ। ইংলিশ ব্রিটিশরা যখন আবার ক্ষমতা খুঁজে পাইছে ইংল্যান্ডে, মানে ফরাসিদেরকে তাড়াইছে, এরপরে নিজেদের সেটা নিজেরা বসেই নিছে, তারা এসে বলে নাই এই যে 500 বছর ফরাসিরা শাসন করছে এগুলো বিদেশি শব্দ, স্প্যানিশরা আসছে এগুলো বিদেশি শব্দ। কারণ তারা দেখছে এই শব্দগুলো ইংল্যান্ডের মানুষ বোঝে কিনা, বোঝে, তাই ইংলিশ শব্দ দখল করো দখল করো। এমন পর্যায়ে দখল করছে এই শব্দগুলোর সব ইংলিশের ভোকাবুলারি বানাই দিচ্ছে। করতে করতে কি হয়েছে, এই সব শব্দগুলো ইংলিশ লিটারেচারকে, ইংলিশ ভোকাবুলারিকে এমন সমৃদ্ধ করছে, এখন ফ্রান্সের মানুষ এই শব্দ মুখস্থ করে ইংলিশ ভোকাবুলারি হিসেবে জানেও না 200 বছর আগে এই শব্দটা মূলত ফরাসি শব্দ ছিল। মানে আপনাকে দখল করতে জানতে হবে। অকিউপাই আর ইউ উইল বি অকিউপাই। আপনি খাইয়ে দেন, খাইয়ে দিতে না পারলে খাওয়ার ধান্দা করেন, নইলে আপনার একটু খাইয়ে দিবে। ব্যাপারটা কেন এখন দেখেন, আমাদের ক্ষেত্রে যেটা হলো 500 বছর শাসন করছে ফরাসিরা, তবুও সেই শব্দকে ইংল্যান্ড আইসা বিদেশি শব্দ বলতেছে না, বরং তাদের সাহিত্যের রিচ করছে। আমাদের এখানে এসে কি করলো, ওরা তো জানে এই কাহিনী ঘটবে, ওদের তো এই বুদ্ধি আছে। ওরা শব্দের প্রকরণ বানাইলো তৎসম, একটু কম, অর্ধ তৎসম, ওইখান থেকে তদ্ভব। পাহাড়ি অঞ্চলের মানুষ বলে এইটা দেশি, তাইলে বিদেশি কোনটা? আব্বা আম্মা, এই আপনি আমি চাকরি, আমরা ওখানে বিদেশি। এই ব্যাখ্যার উপরে দাঁড়ায় ওরা, ওদেরকে বলে আদিবাসী, আর আমরা আদিবাসী এখানকার না। আপনি কি বোঝেন এই রাজনীতি? পাহাড়ের শব্দগুলো দেশি দিলে আমার শব্দ কি, আমি বিদেশি? অবশ্যই বিদেশি। এই প্রকরণের মধ্য দিয়ে আপনি কি বোঝেন এখানকার ভূমিপুত্র কারা? আমরা। তা আপনি তো এখানকার আদিবাসী না। এই যে প্রকরণ করাচ্ছে, এই শব্দ মানে দেশি শব্দ কোনটা? চো, চোঙ্গা, ডোঙ্গা, এগুলো হলো দেশি। আর আপনার যে শব্দগুলো এগুলো হলো সব কি বিদেশি। আপনার আব্বা, আপনার আম্মা, আপনার মৃত্যু, যদিও মৃত্যু তৎসম শব্দ, এরপরও এটাকে এখন প্রয়াস বানাইতে হবে। এই রাজনীতিটা, এর মানে আমি বলি ব্যাকরণ, ভাষা, এইটা যতটুকু ভাষা তাত্ত্বিকদের ব্যাপার, তার থেকে অনেক বেশি রাজনীতিবিদদের ব্যাপার। প্রথম কথা হলো, যেহেতু এটা প্র্যাকটিক্যাল না, একটা ছেলে একটা মেয়ে কোনো ভাষায়, আর একটু খেয়াল করেন যে গল্পটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, তাহলে ইংলিশের ভোকাবুলারি 80% শব্দ বিদেশি হওয়ার শব্দেও আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, কলিন্স, লংম্যান
কোনো ডিকশনারিতে দেখবেন না ওদের ওয়ার্ডের সামনে শব্দের উৎস দেয়া আছে, নাই। ও আপনারা শিখাইতেছে ডিকশনারির মধ্যে আছে মানে এই শব্দটা ইংলিশ শব্দ, এই শব্দটা ইংলিশ ভাষাভাষী মানুষ পড়লে বোঝে বললেই তাহলে এটা ইংলিশ শব্দ, এর মানে সে শব্দের আত্মীকরণ করতে